পলাশী যুদ্ধে জয় হয়ে বাংলার সিংহাসনে বসেন মীর জাফর, কিন্তু মীর জাফরের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়নি। যে ইংরেজরা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন সেই ইংরেজরাই তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। বিশ্বাসঘাতকদের শীর্ষনেতা মীর জাফরের পতনের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। পলাশী যুদ্ধে জয়লাভের পর সিরাজউদ্দৌলা রাজকোষ থেকে 5 কোটি টাকা পেয়েছিলেন রবার্ট ক্লাইভ। তার আশা ছিল আরও অনেক বেশি। এই যুদ্ধ জয়ের জন্য ক্লাইভের পাওনা ছিল 2,34,000 পাউন্ড। এছাড়া জমিদারি মালিক হিসেবে প্রতি বছর 27,000 পাউন্ড পাওয়ার কথা ছিল। যদি বিপুল অর্থ তিনি সত্যিই পেতেন তাহলে মাত্র 33 বছর বয়সেই রবার্ট ক্লাইভ ইউরোপের সবথেকে ধনী ব্যক্তিদের একজন হতে পারতেন। তবে পরের কয়েকটা দিন বেশ দুশ্চিন্তায় কাটিয়েছেন রবার্ট ক্লাইভ। তার ভয় ছিল মীর জাফর কথার খেলাপ করবে না তো। রবার্ট ক্লাইভ এবং মীর জাফরকে দেখে মনে হতো দুই ক্ষমতাবান গুন্ডা বড়সড় লুটের পর ভাগাভাগিতে বসেছেন। পলাশী যুদ্ধের বছরখানিকের মধ্যেই মীর জাফরের তেজ ধীরে ধীরে নিভে আসতে শুরু করে। জমিদারি মালিকানা হিসাবে প্রতি বছর 27,000 পাউন্ড না পাওয়ায় রবার্ট ক্লাইভ ও মীর জাফরের মধ্যে সম্পর্কে টানাপড়া শুরু হয়। কিছুদিন আগেও যে ক্লাইভ মীর জাফর হয়ে কথা বলতেন, তিনি এখন তাকে ওল ফোল বা বোকা বুড়ো বলে সম্বোধনা করেন, আর তার ছেলে মিরানকে হোয়াটলেস ডগ বা বেকার কুকুর বলে ডাকতে থাকেন। আফিমের নেশা মীর জাফরকে পুরোপুরি বদলে দিয়েছিল। 1758 সালে 11 নভেম্বর ক্লাইভ জন পিংকে লেখা একটি চিঠিতে বলেন, যে ব্যক্তিকে আমি মসনদে বসিয়েছিলাম সে অহংকারী, লোভী আর কথায় কথায় গালাগালি করা এক লোকে পরিণত হয়েছে। তার এই ব্যবহারের জন্য নিজের প্রজাদের কাছ থেকে সে দূরে সরে যাচ্ছে। ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত মীর জাফর তার সৈনিকদের 13 মাসে বকেয়া বেতনের মধ্যে মাত্র 3টা কিস্তি দিতে পেরেছিল। বেতন না পেয়ে সৈনিকরাও ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করেছিল। মীর জাফর বাহিনীর ঘোড়াগুলো ঠিক মতন খেতে না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘোড়াগুলোর অবস্থা এমন হয় যে তাদের শরীরের হাড়গুলো গোনা যেত। এই ঘোড়াগুলোর মতোই অবস্থা হয়েছিল সৈনিকদের, এমনকি জমিদাররা ছেঁড়া ফাটা পোশাক পরতে বাধ্য হচ্ছিল। পলাশী যুদ্ধে 3 বছরের মধ্যে ভারতের অন্যতম ধনী শহর মুর্শিদাবাদ দুস্থ শহরে পরিণত হয়। বাংলার এই পরিণতির জন্য মীর জাফরই দায়ী। সবসময় দামি জহরত পরার একটা শখ ছিল মীর জাফরের, কিন্তু নবাব হওয়ার পরে নানান ধরনের রত্নখচিত 6-7টা গয়না পরতে শুরু করেছিলেন তিনি। গলায় 3-4টা মুক্তার মালা সবসময় থাকতো। গান শোনা এবং নারীদের নাচ দেখা প্রতিদিনের রুটিন হয়ে যায়। কিছুদিনের মধ্যে মানুষ বুঝতে পারলো বাংলা শাসন করার ক্ষমতা মীর জাফরের নেই। তার আচার ব্যবহার একজন অশিক্ষিত ও আরব শূন্যদের মতন, যার রাজ্য সামলানোর কোনো দক্ষতাই ছিল না। এসব দেখে ক্লাইভ বলেছিলেন মীর জাফরের শাসন করার কোনো ক্ষমতাই নেই। প্রজাদের ভালোবাসা আর বিশ্বাস জয় করতে সে অক্ষম। তার কুশাসন বাংলাকেও অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে যখন মীর জাফরের রাজ্য শাসনের অক্ষমতা পরিষ্কার হচ্ছিল, তখন তার ছেলে মিরান তার নিষ্ঠুরতা চালিয়ে যেতে থাকে। দয়া, মায়া, আদব, কায়দা এই শব্দগুলো তার অভিধানে ছিল না। তার সবথেকে বড় চিন্তা ছিল আলীবর্দী খানের পরিবারের সদস্যদেরকে নিয়ে, যেন ভবিষ্যতে কোনোদিন বিদ্রোহী সম্ভাবনা তৈরি না হয়। এই কারণে আলীবর্দী খানের পুরো পরিবারকে নদীতে ডুবিয়ে দেওয়ার পর মিরানের নজর পড়ে সিরাজউদ্দৌলার সবথেকে কাছের 5 আত্মীয় পরিবারের দিকে। সিরাজের ছোট ভাই মির্জা মেহেদিকে 2টো কাঠের তক্তার মাঝে রেখে পিষে মেরেছিলেন মিরান। এই হত্যাকাণ্ডের যুক্তি হিসাবে সে বলেছিল, সাপ মারার পরে তার বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। সিরাজউদ্দৌলা পরিবারের যতজন সদস্যকে সে হত্যা করেছিলেন তার একটা তালিকা মিরান নিজেই তার কাছে রাখত। খুব কম সময়ের মধ্যে সেই তালিকায় নামের সংখ্যা 300-রও বেশি হয়ে যায়। এভাবেই যখন চলছিল, ঠিক তখন হঠাৎ একদিন তার প্রতিদ্বন্দ্বী আর আগের প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলে মিরানকে হত্যা করে। ছেলের এই হত্যার সংবাদ পেয়ে মীর জাফর চিৎকার দিয়ে কেঁদে ওঠে এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়।
এর মধ্যে রবার্ট ক্লাইভ তার প্রতিনিধি খোজা ওয়াজিদের মাধ্যমে জানতে পারেন মীর জাফর ওলন্দাজদের সাথে একটি চুক্তি করেছেন। এই চুক্তির কারণে গুগলি নদীতে ওলন্দাজদের জাহাজের আনাগোনা দেখতে পাওয়া যায়। এসব কিছু চুচুড়া যুদ্ধের পটভূমি সৃষ্টি করেন। একদিকে মীর জাফরের প্রশাসন, অন্যদিকে ইংরেজদের পাশ কাটিয়ে ওলন্দাজদের সাথে চুক্তি, দুটো মিলিয়ে মীর জাফরের সঙ্গে ইংরেজদের সম্পর্কে টানাপড়া শুরু হয়। এ কারণে মীর জাফরের কাজে সহায়তার নাম করে তারই জামাতা মীর কাসেমকে বাংলার সহকারী সুবেদার হিসাবে নিয়োগ করা হয়। পরে 1760 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে বাংলার মসনদে বসায় মীর কাসেমকে। পলাশী যুদ্ধের অন্যতম সদস্য মীর কাসেম বরাবরই ছিলেন একজন স্বাধীন চেতার মানুষ। তাই নবাব হিসাবে ক্ষমতা পাওয়ার পর তিনি বাংলাকে স্বাধীনভাবে শাসন করার ইচ্ছা প্রকাশ করেন। ফলে তার সাথেও ইংরেজদের দ্বন্দ্ব শুরু হয় এবং এক পর্যায়ে তাকেও ক্ষমতা থেকে সরিয়ে দেন। ওই দিকে ক্ষমতা হারানোর পর থেকে অসুস্থ হয়ে পড়েন মীর জাফর। দুরারোগ আর পুষ্ঠরোগ তার দেহে বাসা বাঁধেন। প্রায় এক যুগ এই রোগে ভুগে ধুকে ধুকে মারা যান মীর জাফর। ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে। ভারতীয় উপমহাদেশে মীর জাফর নামটি আজও বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে ব্যবহার হয়। আর মুর্শিদাবাদ মীর জাফরের বাড়িটি নেমুক হারাম দেউরি বা বিশ্বাসঘাতকের ঘর নামে সবার কাছে পরিচিত। মীর জাফরের মৃত্যুর পর বাংলার ক্ষমতা ও শাসনভার সম্পূর্ণ চলে যায় ইংরেজদের হাতে। আর ইংরেজরা এভাবেই 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেন।